স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই রেজিস্ট্রেশন করছো ভ্যাকসিনের জন্য? জি স্যার। জি ওকে। স্যার। তোমাদের ভ্যাকসিন দেওয়া শুরু করবে কবে থেকে? স্যার মেসেজ তো দেয় নাই, আমরা যারা রেজিস্ট্রেশন করছি স্যার। আচ্ছা। তবে যারা সে বাইরে আছে, গ্রামে আছে বা উপজেলা থেকে, ওদের কয়েকজনের মেসেজ আসছে স্যার, আজকে হয়তো অনেকের আছে। হ্যাঁ, স্যার গ্রামে। অনেকেই তো করতে পারে নাই রেজিস্ট্রেশন, যাদের আইডি কার্ড ছিল না, এনআইডি। হ্যাঁ, তোমাদের এই দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে করা যাবে না? না স্যার, ওটা নিয়ে কিছু বলে না, যাদের এনআইডি আছে তারাই শুধু পারতেছে। আচ্ছা স্যার আমার। ওই হ্যাঁ, এনআইডি এমনি বার করে দিছিলাম, কিন্তু লিস্ট এনআইডি আসে নাই। মানে এনআইডি মেইল করে দিছিলাম, কিন্তু তাও আসে নাই, তো কি করবো এটা তো। তো এটা স্যার আমাদের। ওইটা বলছে হচ্ছে যে আপডেট হচ্ছে নাকি, তো আমরা যারা ফার্স্ট লিস্টে নাম পাইছি এনআইডি সহ, তাদেরটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর বাকিদেরটা আপডেট হচ্ছে ওই সুরক্ষা অ্যাপসে, তো তারা একটু পরে রেজিস্ট্রেশন করতে পারবে বলছে। আমি আমি আমার নিজেরটা এখন আপডেট হয়নি। বুঝছো? আমিও তোমার দলে, যাদের এখনো হয়নি তাদের দলে আর কি। আমাদেরও কয়েকজনকে শুধুমাত্র হয়েছে, বাকি ম্যাক্সিমামদেরই হয়নি। ওকে। আগে তোমরাই নাও, অসুবিধা নেই। একটা করে নিতে থাকো। আর হচ্ছে আর ভ্যাকসিন নিলেও সবাই সাবধানে থেকো। ভ্যাকসিন নিলেই যে 100% প্রোটেকশন দিবে সেটা কিন্তু না। ঠিক আছে? স্যার, হুম। এনআইডি কার্ডের রেজিস্ট্রেশনের জন্য কি আইডি কার্ডের ছবি তুলে দিতে হবে নাকি শুধু নাম্বার দিলেই হবে? উম, সেটা তো ঠিক জানি না। তুমি আইডি কার্ডের একটা কপি পাঠাই দিও, অ্যাটাচ করে পিডিএফ করে পাঠাই দিও, তাইলেই হবে। আমি তো এটা ঠিক বলতে পারছি না। আহ এটা 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 তোমার রেজিস্ট্রেশন স্যার করছো কোনটা কি মানে স্যার অনলাইন? ইনফরমেশন? হ্যাঁ, তোমাদেরকে এই যে গ্রুপে একটা মেসেজ দেখছিলাম, আজকে একটা লিংক দিছিল, জি স্যার, তাই ওটা না? হচ্ছে তার ফার্স্ট লিস্টে যাদের নাম মানে আসছিল এনআইডি সহ, হ্যাঁ। তো তারা রেজিস্ট্রেশন করতে পারেনি, তারপরও না, তাদের জন্য। পরে মনে আরেকটা লিংক দিছিল। তোমরা ওই যে একটু ওই যে। ওইটাই স্যার। হ্যাঁ, ওইটাই। জি স্যার, ওটাই তো মনে হয় দেখলাম। আচ্ছা, যদি হয় তাহলে ওই লিঙ্কেই তো বলছিল, যাদের হয় নাই তাদেরকে ওই লিঙ্কে আবার হচ্ছে করার কথা, এনআইডিটা পাঠানোর কথা, রেজিস্টার বরাবর। তারপরে একটু দেখো আর কি, ওই যে তোমার শেক্রিবির যে হচ্ছে স্যার ওই একটা যে ফর্ম পূরণ জনসংযোগ গ্রুপটা। হ্যাঁ। স্যার একটা হ্যালো। ফর্ম পূরণ করতে দিয়েছিল যাদের হয়নি। আচ্ছা, তাহলে হ্যাঁ, ওই ফর্মটা ফিল আপ করে তাহলে পাঠিয়ে দাও। যদি ওখানে এনআইডির অপশন থাকে তাহলে অ্যাটাচ করে দিবা, না হইলে তোমার নর্মালি যেভাবে থাকে ওইভাবে দিয়ে দিবা। এখন তো এনআইডি নাম্বার হইলে যে কেউ যে কোনো জায়গা থেকে এনআইডি বাইর করে নিতে পারে। ঠিক আছে, এটা তো কঠিন কিছু না। তারপরও অনেক সময় এই কাজটা করতে চায় না অনেকে। এনিওয়ে, সেটা স্যার, বিষয় না। তুমি। যারা হ্যাঁ। হচ্ছে হলে থাকে না, হ্যাঁ। তো আবার এনআইডি কার্ডও নেই, তখন আমরা কিভাবে পাবো? হলে থাকা না থাকাটা তো বিষয় না এখানে, কারণ এখানে যারা রেজিস্ট্রেশন করছে তারা কেউই তো হলেন না। হলে আছে কেউ এখনো? তুমি কোন হলের স্টুডেন্ট সেই হলের নাম দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবা, এটা হলো বিষয়। ঠিক আছে। আর যদি কেউ বাসায় থাকে সেই ক্ষেত্রে তুমি করতে পারো। উম, আহ, আমার মনে হয় বাসার অ্যাড্রেস দিয়ে করে ফেলতে পারো ওই অ্যাপসে, অথবা তুমি একটু কথা বলে দেখো রেজিস্ট্রি অফিসে, কারোর সাথে একটু কথা বলে দেখো যে সেই বিষয়টা কিভাবে হবে। ঠিক আছে। এনআইডি কার্ড তো নেই, তাহলে কিভাবে And পসিবল? এইটা আমি ঠিক বলতে পারছি না এটা আসলে কিভাবে হবে। হ্যাঁ, কিন্তু তোমরা এখন এনআইডি কার্ড করো নাই কেন? তোমাদের কি 18+ হয় নাই এখনো? জি স্যার, তাহলে করো নাই কেন? কিন্তু করো না এতদিন ধরে? হ্যাঁ। ওইটা যে এত নেসেসারি, মানে আমাদের জন্য না লাগবে না, এটা তো এইভাবে। অবশ্যই নেসেসারি। কারণ তোমরা হচ্ছে এনআইডি কার্ড হচ্ছে এখন সবার জন্যই। তুমি রাস্তায় বেরোইতে গেলেও তোমার এনআইডি কার্ড চাবে পুলিশে ধরলে। হুম। কারণ দেখা যাচ্ছে এখন বর্তমানে প্রচুর বাংলাদেশে প্রচুর রোহিঙ্গা আছে, তাদের কাছে এনআইডি থাকার কথা না, তাই না? তো এনআইডি কার্ডটা হচ্ছে এরকম একটা জিনিস যে সবসময় যে কোনো প্রয়োজনে তোমার লাগবে, এবং সামনে তোমার এনআইডি তারা আপডেট হচ্ছে, ওদের চিপ দিয়ে দিবে তোমাকে, ক্রেডিট কার্ডের মতো বা ডেবিট কার্ডের মতো ওরকম কার্ড করে দিবে, যেটা তুমি পাঞ্চ করলেই তোমার সব ইনফরমেশন যে কেউ দেখতে পাবে। এবং ওখানে তোমার কত, এই যে 32টা না কয়টা ফ্যাসিলিটিস দেওয়ার কথা আছে। তো এটা খুবই এখন তো দিছে অলরেডি, যে আমাদের স্মার্ট কার্ড যেটা আর কি, এটা আপডেট করবে। তো এনআইডি কার্ডটা যাদের নাই এটা সবারই করে ফেলতে হবে। এটা তোমরা কেন লেট করছো আমি জানি না, এত ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ।
এনিওয়ে, যেটা নেই সেটা এখন চিন্তা করে লাভ নেই। দেখো, দিবে সবাইকে, হয়তো এখন না পাইলে তখন হয়তো আইডি কার্ড গুলো কারণ এখন তো গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে কিভাবে স্টেপ বাই স্টেপ কভার করা যায়। তো যেহেতু এটা নাই, এটা যাদের আছে তাদেরকে আগে দিবে। হয়তো তোমাদেরকে পরের লটে দিতে পারে, তখন হয়তো বলবে যে ঠিক আছে, যাদের এনআইডি কার্ড নাই তাদেরকে জন্ম নিবন্ধন দিয়ে দেওয়া হোক। ঠিক আছে, এইভাবে দিবে আর কি। যাই হোক, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা যখন আল্লাহর মধ্যে 1-1.5 বছর পার করছি, সাবধানে থাকো। বাকি সময়টা ইনশাল্লাহ আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়াশোনায় চলে যাই একটু। তার আগে আমাকে একটু বলো যে হচ্ছে তোমার ম্যাডাম তোমাদের সাথে কোনো কথা বলছে কি, এই মারুফা ম্যাডাম? মানে স্যার কি নিয়ে? যে কোনো বিষয় নিয়ে 2-1 দিনের ভিতর তোমাদের সাথে কোনো কথা হয়েছে? না স্যার, সিটি হয়নি। সিটি না সিটি স্যার, না। প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট, কুইজ, এগুলো নিয়ে? না স্যার। আচ্ছা, তোমাদের ওই সিটি হয়ে গেছিল না, ফার্স্ট সিটি? মানে স্যার ফার্স্ট সেমিস্টারের? এই সেমিস্টারে যেটাতে আমরা এখন ক্লাস করব, কোর্সটা না রিভিউ স্যার, না ক্লাস স্যার, করব, আমাদের একটাও হয়নি? না স্যার। কোনো সিটি হয় না, ফার্স্ট সেকেন্ড কোনোটাই হয় না নাই? স্যার, সিটি তো হয় নাই স্যার। আমাদের ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সিটিটা আমরা ভার্সিটি থাকতে দিয়েছিলাম। ফার্স্ট, আমি তো সেটাই বলছি, ফার্স্ট সিটি না ফার্স্ট কুইজ? স্যার ফার্স্ট সিটি। হ্যাঁ, আমি ওটাই বলছি, দ্যাট মিনস তোমার তো ফার্স্ট সিটি তো হয়ে গেছে, তাই না? জি স্যার। হ্যালো? জি স্যার। তাহলে তোমাদের জি স্যার, জি হচ্ছে স্যার। সেকেন্ড সিটি, সেকেন্ড কুইজ, রাইট? ওকে। জি সেক্ষেত্রে স্যার, জি স্যার। আমরা হয়তো একটা কুইজ, তোমাদের ম্যাডাম বলছিল একটা কুইজ আমরা নিয়ে ফেলতে পারি অনলাইনে। ঠিক আছে, তোমাদেরকে আমরা একদিন একটা সময় দাও আমাদেরকে। হ্যাঁ, যে সময় দিয়ে এটা ম্যাডাম হয়তো তোমাদের সাথে আরো ডিটেলস আলোচনা করবে। হ্যাঁ, দিয়ে আমরা চাচ্ছি যে একটা কুইজ দিয়ে ফেলতা একদিন, 5-7 মিনিট, 10 মিনিট সবাই, তাহলে তোমাদের অনলাইনে একটা ট্রায়ালও হইতো, তোমাদের কুইজটাও হয়ে যাইতো। নাকি তোমরা অ্যাসাইনমেন্ট দিয়েই কাউন্ট করতে চাও? তোমাদের চয়েস কি? হ্যাঁ, স্যার আমাদের অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্টটা সুযোগ কারণে নিলে আছে, ভালো হয়। ভালো হয়, কিন্তু সেই জি ক্ষেত্রে স্যার। সবার অ্যাসাইনমেন্ট কিন্তু সমান হয় নাই। কারণ যখন আমরা কুইজের মার্কটা ওখানে অ্যাড করবো অ্যাসাইনমেন্টের মার্ক, তখন অনেক মার্কস হয়ে যাবে এখানে। আর তোমরা এটাতে রাজি কেন? তোমরা রাজি থাকলে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা একটু ভাবো। হুম। তবে আমার মনে হয় তোমরা একটা কুইজ দাও অনলাইনে, একটা কুইজ দিলা একদিন 10 মিনিট সময় দিয়ে, যে কোনো একদিন একটা কুইজ দিয়ে দিলে তাহলে তোমাদের যেটা হবে, অ্যাসাইনমেন্টের মার্কসটা হয়ে গেল, কুইজটাও তোমার হচ্ছে হয়ে গেল আর কি। আমরা বেশি না হলে 5-10 মিনিটের জন্য হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 15টা কুইজ কোশ্চেন করতে পারি। হয়তো ট্রু ফলস, হয়তো মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকম আর কি। হ্যাঁ, জাস্ট অনলাইনে যাবা, জাস্ট টিক দিবা, হয়ে যাবে। এখন তোমরা একটা স্যার, চিন্তা করো এটা আমাদের তো নিয়ে। এক্সাম হচ্ছে 1/1 এর ঈদের পরেই হচ্ছে শুরু হবে। তো হ্যাঁ, এখন আবার যদি আমরা এখন সিটি দেওয়ার জন্য প্রিপারেশন নিই স্যার তাহলে আমি তো চিঠির কথা বলি নাই, আমি কি একবারও সিটির কথা বলছি তোমাদেরকে? না স্যার, কুইজের কথা। আমি কুইজের কথা, তাহলে সিটির কথা কেন বলছো? স্যার সিটি তো সিটি ডিনসা যেভাবে বলছে, জিনসা যেটা বলছে যে ফাইনাল এক্সামের সাথেই হবে, তো ওইটা ফাইনাল এক্সামের সাথেই হবে, ওইটা নিয়ে তো আমাদের কোনো ইস্যু নাই। ঠিক আছে, আমি বলছি ডিনসার আমাদেরকে যেটা বলছে যে তোমরা কুইজ টুইজ যেগুলো আছে অ্যাসাইনমেন্ট এগুলো শেষ করে ফেলতে পারো। ঠিক আছে, তো সেই দিক থেকে আমাদের সুযোগ আছে যে তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে কুইজ মার্কটা আমাদের নিয়ে ফেলা আর কি, ওইটাতে মার্কিং করার সুযোগ আছে। আর তোমরা কি সেটাই চাও, নাকি তোমরা একটা কুইজ দিতে চাও, কোনটা? এটা ঠিক আছে, এখন বলার দরকার নেই, তোমরা পরে তোমাদের গ্রুপে একটু ডিসকাশন করো। হ্যাঁ, ডিসকাশন করে পরে তোমার রুহামের সাথে একটু কথা বললেই হবে, বা আমার সাথে বললেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, তো এটা একটা বিষয়, এটা নিয়ে তোমাদের ম্যাডাম তোমাদের সাথে হয়তো কথা বলবে। ওকে স্যার। হ্যাঁ, আর যেহেতু ঈদের পরে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, এখন দীর্ঘদিন যাবো তোমাদের পড়াশোনা নাই, লেকচার শিট কারোর আছে কারোর নাই, হ্যাঁ হয়তো কিছু আছে কিছু নাই, এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে আর্লি কিন্তু সব ডকুমেন্টস দিয়ে দিচ্ছি। একটা ডকুমেন্টস পাইছো সবাই? একটা লেকচার শিটে, মানে একটা শিটে সব ডকুমেন্টস দিয়ে দিছি আমি, ওটা পাইছো? 8 পেজের না 9 পেজের? আমি একটু শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করি।
তোমরা কি এই লেকচার শিটটা পাইছো? এটা হচ্ছে 9 পেজের। এখানে এটাতে সব আছে। হুম, পাইছো তোমরা এটা? জি স্যার। সবাই পাইছো? কেউ না পাইলে এখন আমাকে জি স্যার। জানাও। আমি দিয়ে দিচ্ছি জি স্যার। এখানে 45 জন আছে। হ্যাঁ, এই 45 জনের ভিতরে আছে আসলে কেউ পাও না এমন কেউ আছে এই ডকুমেন্টসটা? আছে কেউ? সবাই পাইছে? জি স্যার। যদি যদি কেউ না পেয়ে থাকে, প্রীতির কাছে কপিটা আছে, ওর কাছ থেকে সবাই কালেক্ট করে নিও, ঠিক আছে? বা আমাকে নক দিও। ওকে, জি স্যার। আচ্ছা। তোমরা কি এটা একবারও স্টাডি করছো কেউ, এই যে লেকচার শিটটা দিছি এটা? মানে স্টাডি মানে দেখছো কিনা, যে কি আছে কি না আছে, স্যার কি দিছে, বাড়াই দিছে না কমাই দিছে, দেখছো কিনা এটা কেউ? কেউ দেখো নাই? হ্যাঁ, ওকে, ঠিক আছে। না থাকলে আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা একটু দেখো। হুম, 5 মিনিট দেখে আমাকে একটু জানাও। কেন জানাইতে বলতেছি, কারণ এখানে তোমাদেরকে আসলে কতটুকু কমাই দেওয়া হয়েছে, তোমাদের জন্য এটা অপটিমাম হয়েছে কিনা। হ্যাঁ, বা তোমাদেরকে এখানে আরো কিছু কমেন্টস আছে কিনা, বাড়াইতে চাও কি কমাইতে চাও, কি করতে চাও সেটা আমাকে একটু জানাও। এই জন্যই তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। ঠিক আছে, এখন 18 বাজে 23। হ্যাঁ, 23:24 পর্যন্ত তোমরা একটু দেখো, যাদের কাছে পিসি আছে, দেখে আমাকে একটু জানাও যে আসলে এটার আপডেটটা কি। ঠিক আছে? হ্যালো, তোমরা কি আসছো নাকি নাই? রেসপন্স করছো না কেন? জি স্যার। জি জি স্যার। হ্যাঁ, একটু নাহলে মাঝে মধ্যে মনে হয় যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। ওকে, তাহলে একটু 5 মিনিট দেখো, দেখে আমাকে জানাও। হ্যাঁ। স্যার, হ্যাঁ, হ্যালো। স্যার এই পিডিএফ টা লিংকটা স্যার আমাকে আরেকবার দিতে পারবেন স্যার? অনেকগুলা মেল হয়ে গেছে তো পিডিএফ, স্যার এটা খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছে। ওকে, আমি দিচ্ছি।
হ্যাঁ প্রীতি, জি স্যার। হ্যাঁ পাইছো? জি স্যার, পাইছি স্যার। জি স্যার। ওকে। স্যার স্লাইডটা একটু শেয়ার করতেন যদি। দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। কি হয়েছে? সবার হয়েছে? জি স্যার। ওকে। জি এখন স্যার, দেখলি। কেউ আমাকে একটু, হ্যাঁ কেউ আমাকে একটু বলো যে আসলে এটা ঠিক আছে কিনা, তোমাদের জন্য কম হয়েছে নাকি বেশি হয়েছে, কি হয়েছে সেটা আগে তোমরা বলো, তারপর আমি বলি। স্যার 4-5টা টার্মিনোলজি পিডিএফ আগে যেগুলো দিয়েছিলেন ওগুলো একটা করে দিয়েছি, একটা হ্যাঁ পিডিএফ। বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন জিনিসই কমাই দিছি আর কি, শুধু মানে সব জায়গা থেকে তো সব কিছু কমাই দেওয়া যাবে না। যেমন মনে করো
যে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি, তোমাকে তো প্যাথোলজি ডেফিনেশনটাকে জানতেই হবে, ব্রাঞ্চ গুলো জানতেই হবে, হ্যাঁ। বাট এই যে হোস্ট প্যাথো ইন্টারাকশন এটা দেখা পুরো বাদ দিয়ে দিছি আমি, ঠিক আছে। এবং এই যে হোস্ট প্যাথোলজি ইন্টারাকশন থেকে কুইজ ছাড়া আমি কোনো কোশ্চেন করবো না এখান থেকে, শুধু কুইজ। তোমরা চাইলে আমি এটা বাদও দিতে পারি, ঠিক আছে। তো এটা এটা অনেকটাই কমাই দিয়েছে, ডিটেলস যে ছিল পুরোটাই কিন্তু আমি কমাই দিয়েছি এখান থেকে। তারপরে দেখো স্ট্রেস এর ক্ষেত্রেও অনেক জিনিসই কমাই দেওয়া হয়েছে, জ্যালাম রিয়াকশনের আরো অনেক জিনিস ছিল সেগুলো কমাই দেওয়া হয়েছে, ডেফিনেশন গুলো কমাই দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে স্ট্রেসার গুলো রাখছি, স্ট্রেসার চাইলে এটা বাদও দেওয়া যায়। এখানে যে এই ডেফিনেশন এই টার্মিনোলজিও দেখো অনেক কমাই দিচ্ছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ। তোমরা যদি ভিতরে আগের শীটটা যদি তোমাদের কাছে থাকে তাহলে ওই শীটটার সাথে কম্পেয়ার করে দেখো, ভিতর থেকে অনেক টার্মিনোলজি আমি কমাই দিচ্ছি, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা দরকার নাই, না পড়লেও চলবে, কমাই দিয়ে দিছি, ঠিক আছে। মানে সব মিলে আমাকে 40% মতো আমি আমার কমানোর কথা, আমি চেষ্টা করছি তোমাদেরকে 40%ই কমাই দেওয়ার জন্য, ঠিক আছে। এবং টোটালি মনে হয় 40% না, তার বেশি 50% মতো কমাই দিছি। টোটাল মনে হয় কত তোমার হচ্ছে 16 না 17 পেজের শিট ছিল, ওখান থেকে আমি 9 পেজে নিয়ে আসছি মাত্র, ঠিক আছে। এই যে ইনফেকশন এটা আছে, ইনফেকশনের যে স্ট্রাকচার ডায়াগ্রাম টার্ম গুলো ছিল ওগুলো বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এইখানে হচ্ছে তোমার আরো অনেক টার্মিনোলজি ছিল, হাইপারপ্লাসিয়া বহুত কিছু ছিল, এখানে সব বাদ দিয়ে দিছি। তারপরে গিল প্যাথোলজি তো গিলের স্ট্রাকচারটা অনেক কিছু ছিল, কিছুই রাখি নাই আমি, শুধুমাত্র কয়েকটা প্যাথোলজি রাখছি, ঠিক আছে। এখন তোমরা এটা দেখো, তোমাদের কাছে কি এটা বেশি যদি মনে হয় তোমরা আমাকে সেটা ফিডব্যাক দাও, আমি তোমাদেরকে অনেক আগেই দিয়ে দিছি, আমি বলছিও। যদি কোনো অসুবিধা হয় তোমরা মনে করো তাহলে তোমরা সেটা আমাকে জানাও। প্রীতি কি তোমাদেরকে এটা জানাইছিল? আসলে আমি বলছিলাম যে কথাগুলো বলছি, যে তোমাদের কোনো কমেন্টস থাকলে আমাকে জানানোর কথা বলছি আমি। প্রীতি তুমি কি ওদেরকে বলছিলে সবাইকে? স্যার আসলে মানে রিভিউ ক্লাস আছে, যার যেটা সমস্যা সেটা নিয়ে কথা বলার মানে ই ছিল, আচ্ছা, সেটা বলছি কিন্তু স্যার। রিভিউ, হ্যাঁ, কিন্তু রিভিউ ক্লাসের জন্য তো কেউ ওটা একবার স্টাডিও করে আসে নাই, দেখেও আসে নাই, স্যার এটা তো আমরা তাই না? এখন পেলাম। কেন এটা এখন কেন পাবা? কোনটা এখন স্যার এই পাইছো? নোটটা না স্যার দেওয়া হয়নি, এগুলো বড় মানে স্যার এখন যেটা আমাকে দিলেন স্যার ফাইনাল নোটটা, আগে মানে বড় বড় নোটগুলো আমি দিছি স্যার, ওগুলো তো স্যার পাইছি, কিন্তু এটা স্যার আজকে দিছি স্যার, না, এটা এটা দেওয়া বললে হয়নি স্যার। এটা দাঁড়াও, আমি তোমার মেসেঞ্জার চেক করি। Wait, স্যার এটা তো খুঁজলাম পাইলাম না স্যার। একটু দাঁড়াও, কারণ তোমাকে তো আমি লাস্ট এটা দিয়ে দিছি। স্যার লাস্টে তো শ্রিম্পের ওটা দিছিলেন স্যার, হ্যাঁ, শ্রিম্পের নেক্রোপসি নিয়ে যে একটা স্যার প্র্যাকটিক্যাল ছিল ওটা স্যার দিছিলেন। দাঁড়াও 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 দাঁড়াও, আসলে কি সেটা হচ্ছে? ও, তোমাদের এটা দেওয়া হয়নি? না স্যার। শুভ কই? শুভ আছো? স্যার শুভ নাকি শিশির? স্যার শিশির আমাদের আরেকটা স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা তোমাকে না দিয়ে আমি শুভকে দিয়েছি কিনা এটা। হুম, এই জাকারিয়া শুভ কোন ব্যাচে? তোমাদের আগের ব্যাচে? স্যার উনি থার্ড ব্যাচে, থার্ড হ্যাঁ, ব্যাচ। জি স্যার উনি থার্ড ব্যাচ। থার্ড ব্যাচে না? ও, তোমাদের তো এটা দেওয়া হয়নি। জি স্যার আমি তো স্যার পাইনি স্যার, পেলে তো দিতাম হ্যাঁ, স্যার। না না না, এটা এটা তো তোমাদের না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও, তোমাদের তো এইটার পরীক্ষা শুরু হচ্ছে না? না স্যার সেটাই তো স্যার বলেছিলাম স্যার ফার্স্টে, যে আমাদের 1-1-2 স্যার শুরু হবে সেটাই স্যার। ও, তাহলে তো আমি তো আসলে ভুল আমাদের হচ্ছে আমার লেভেল মনে 1 হচ্ছে। সেমিস্টার 1 আগে শুরু হবে পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা না, এই লেকচারটা তোমাদের না, ঠিক আছে, এটা ইগনোর করো সবাই, ওকে স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তোমাদের না, এটা তো ওদের জন্য করা হয়েছে, ওদের পরীক্ষাটা আগে, তাই না? আর তোমাদের তোমাদের এইটার বিষয়ে তো ডিসিশন হয়নি এখনো। না তোমাদের স্যার, না স্যার স্যার। আপনারা খুব
1 হ্যাঁ month হ্যাঁ চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের এখন পরীক্ষা লেভেল 1 সেমিস্টার। ঠিক আছে, কিন্তু তাহলে আচ্ছা, তাহলে তোমাদের এমনি ওভারঅল একটা রিভিউ হওয়ার কথা, তাই না? জি স্যার, সেটাই আমি বলছিলাম যে যাদের হ্যাঁ যার হ্যাঁ যেটা হ্যাঁ, সমস্যা সেটা আপনি বুঝাবেন স্যার, এটাই ওকে আমাকে ওকে, হ্যাঁ বলছিলেন হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি ভুল করছি, আমি শুভ দেশে তোমাদের গোলাই ফেলছি, আসলে অনেকগুলো কোর্স জমে গেছে তো, তোমাদের যে কোর্স ওদেরও সেম কোর্স, বুঝতে পারছো? তাহলে এই লেকচার শিটটা তোমাদের না, এটা তোমরা সবাই বাদ দিয়ে দাও, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। বুঝতে পারছো? ওকে, এখন তাহলে বলো, হ্যাঁ, কারোর কারোর কোথায় কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে বলো। মানে দুটোই 201, তো আমি একটু কনফিউজড হয়ে গেছি আর কি। আচ্ছা, তাহলে এখন স্যার, আমাকে বলো, আমাদের একটু হ্যাঁ রিক্যাপ করে দিলে স্যার ভালো হতো। হ্যাঁ, এখন রিকাপ তো করলে তাহলে পুরোটাই রিকাপ করো, সব লেকচার গুলো। ওকে, যদি সেটা বলো আমি আরে সেটাও করতে স্যার, রাজি অল্প আছি। করে অল্প অল্প করে, মানে যেটা শর্ট। আচ্ছা, ওকে যেগুলো ইম্পর্টেন্ট স্যার সেগুলো একটু ওকে, স্যার যদি টাচ করে দেন তাহলে স্যার সবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, তো আমার ফার্স্ট ক্লাসে হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি, না? ওকে ওকে, তাহলে প্যাথোলজির ডেফিনিশন নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা? প্যাথোলজি কি? প্যাথোলজি ডেফিনিশন খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকবে, ঠিক আছে? স্যার, বড় ডেফিনিশনটা একটু যদি বলে দিতেন একবার। আচ্ছা, আমরা যদি সহজ কথায় যদি বলি, হ্যাঁ, যে প্যাথোলজি আসলে কি, একদম সহজ কথা, ডেফিনেশন পরে আসি। তুমি প্যাথোলজি বলতে কি বুঝো সেটা আমাকে একটু বলো। আচ্ছা, রোগবিদ্যা। হ্যাঁ, স্যার ডিজিজের পর যে স্ট্রাকচারাল চেঞ্জ হয় সায়েন্স অফ বা ডিজিজ। সহজ বায়োকেমিক্যাল কথা, রাইট। একটা হলো প্যাথোলজি। দুইটা জিনিস, সেখানে হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে চেঞ্জ, ঠিক আছে? এই চেঞ্জটাকে হচ্ছে বলছি আমরা প্যাথোলজি। চেঞ্জটা আমরা কিভাবে কম্পেয়ার করব? প্যাথোলজি। নর্মাল স্ট্রাকচারের সাথে। যে নর্মাল স্ট্রাকচারটা কেমন ছিল এবং ডিজিজ ইনফেক্টেড হওয়ার পরে তার কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে। প্যাথোলজিক্যাল চেঞ্জ বলতে বলছি একটা হচ্ছে মরফোলজিক্যাল বা স্ট্রাকচারাল চেঞ্জ, একটা হচ্ছে ফাংশনাল চেঞ্জ। দ্যাট মিনস ওই অর্গানটা দেখতে কেমন চেঞ্জ হয়েছে আর ওই অর্গানটার ফাংশনে কেমন চেঞ্জ হয়েছে, এইটাই হচ্ছে প্যাথোলজি। একদম সহজ কথা যদি আমি বলি, যে স্ট্রাকচারাল, কেউ যদি শুধু এটাই লেখে যে প্যাথোলজি ইজ দ্য স্টাডি অফ ডিজিজ অ্যাট ইনক্লুডস দ্য ফাংশনাল অ্যান্ড মরফোলজিক্যাল চেঞ্জ, এনাফ, ঠিক আছে? তারপরেও যদি কেউ লিখতে চায়, সেই লিখতে পারে যে লিভিং টিস্যু টিস্যু অর্গান কোথায় কি চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জটা হচ্ছে, চেঞ্জের কারণটা কি, ঠিক আছে? এই জিনিসগুলো আসতে পারে। যেমন এখানে বলছে যে অ্যাজ দ্য রেজাল্ট অফ ইনজুরিয়াস এজেন্ট, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যান্ড ইনহেরিটেড কন্ডিশন, বলছে তিনটা জিনিস হতে পারে, প্যাথোলজি আসতে পারে তিনটা কারণ। একটা হচ্ছে যদি ডিজিজ প্রডিউসিং কোনো প্যাথোজেন থাকে সেখানে, সেটা হতে পারে যে কোনো প্যাথোজেন, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্যারাসাইট হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো প্যাথোজেন হতে পারে। তাহলে হচ্ছে যে কোনো প্যাথোজেনের কারণে একটা হতে পারে। দ্বিতীয়ত হলে হতে পারে তোমার হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, দ্যাট মিনস নন ইনফেকশনাল যে প্যাথোজেন আর কি, সরি নন প্যাথোজনাল আর কি, সেটা হতে পারে নিউট্রিশনের কারণে, হতে পারে এনভায়রনমেন্টাল কারণে, ঠিক আছে? আর একটা হচ্ছে ইনহেরিটেড কন্ডিশন, জেনেটিক কোনো কন্ডিশন আছে কিনা, মানে প্যারেন্টস ছিল, অফস্প্রিং এ আসছে। এই তিনটা কারণেই হচ্ছে তোমার হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো হয়, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা কমপ্লিট ডেফিনেশনটা দেখি, যে প্যাথোস মিনস হচ্ছে ডিজিজ বা হচ্ছে তোমার সাফারিং বা ডিজিজ, হ্যাঁ, আর হচ্ছে নলেজ মিনস আমরা জানি নলেজ মানে হচ্ছে জ্ঞান। তো প্যাথোলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজ, সহজ কথা যদি আমি বলি। হুম, ঠিক আছে। তাহলে এখন আমরা ডেফিনেশনটা যাব, যে প্যাথোলজি ইজ দ্য স্টাডি অফ ডিজিজ, ইজ কজেটিভ এজেন্ট এন্ড ডায়াগনোসিস। তিনটা জিনিস, একটা হলো প্যাথোজেন বা ডিজিজ, একটা হচ্ছে তার কজেটিভ এজেন্ট কি কারণে হচ্ছে, একটা হচ্ছে তার ডায়াগনোসিস। এই তিনটা জিনিসকে বলছি হচ্ছে আমরা প্যাথোলজি। বাট এই ডেফিনেশনটা থেকে পরের ডেফিনেশনটাকে আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে? কারণ এটা হচ্ছে বলছে যে প্যাথোলজির এক্সাক্ট যে আমাদের টার্গেট সেটা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জটা আইডেন্টিফাই করা এবং সেটার কারণটা আইডেন্টিফাই করা, ঠিক আছে? এটা আর কি। এখন ক্লিয়ার হবে? বলতে বলতে পারবো ডেফিনেশনটা? কারো কোনো কোশ্চেন আছে?
হ্যালো, না স্যার। ওকে। না স্যার। তা হ্যাঁ, এখন বুঝতে পারছি বিষয়টা। আগে বুঝো, তারপরে মুখস্থ পরে। আমার কথা হলো যে মুখস্থ করা যাবে প্রচুর, মুখস্থ করে সবাই একদম লিখতে পারো, বাট তুমি যদি এটা জিনিসটা বুঝতে পারো তাহলে তোমার জন্য স্টাডি করতে বা মুখস্থ করতে খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখানে যদি আমি যেটা একদম বলে দিলাম যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জ, এই জিনিসটা বলা যাবে না। তুমি যেখানেই যে ডেফিনেশনটা রাখো এই জিনিসটা রাখতে হবে। রাখলে তুমি এই জিনিসটা রাখলে তুমি ইউ উইল গেট 80% মার্ক। ঠিক আছে, কারণ এইটাই হচ্ছে ম্যাথোলজির মূল জিনিস। ঠিক আছে, তারপরে তুমি নিউট্রিশনাল কারণ টারণগুলো রাখো, দেন দ্যাট হচ্ছে ফুল মার্কসের জন্য। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি প্যাথোলজি কি, ডিজিজটাও তো আমরা জানি। হ্যাঁ, ডিজিজের প্যাথোলজির সাথে সেম জিনিস, শুধু এখানে তার যে সেট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ সাইন এবং সিমটম থাকবে। ঠিক আছে, এবং তার প্যাথোলজি, ইটিওলজি এবং প্রগনোসিস, এই জিনিসগুলো জানা বা অজানা হতে পারে। ঠিক আছে, কারণ ডিজিজ হইতে গেলে এখানে ইটিওলজি কি জানো কিনা? ইটিওলজি মানে কি? রোগের কারণ। প্যাথোলজি আমরা জানি স্ট্রাকচারাল ফাংশনাল চেঞ্জ। প্রগনোসিস হচ্ছে সেটা ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে এই ডিজিজ হইলে এই তিনটা জিনিসকে আমার কভার করতে হবে। যদি এই তিনটা জিনিস আমার জানাও থাকতে পারে, অজানাও থাকতে পারে, সেটাকে বলবো হচ্ছে আমরা ডিজিজ। ওকে, আচ্ছা, অবজেক্টিভ বা প্যাথোলজি। আমরা প্যাথোলজি কেন পড়বো এটা একটু দেখে নেই। প্যাথোলজি পড়ার কারণটা হচ্ছে আমাদের যে ফিশের নর্মাল যে হেলথ কন্ডিশন সেটা আইডেন্টিফাই করা, যে আইদার ফিশটা হেলদি অর হেলদি না। এটা আমরা জানবো হচ্ছে প্যাথোলজি স্টাডি করে। যদি হেলদি হয় তাহলে তো অর্গানগুলো, স্ট্রাকচার গুলো, সাইন সিমটম গুলো যদি আমরা অবজার্ভ করি তাহলে বুঝতে পারবো যে সে হেলদি কিনা। যেমন হেলদি একটা ফিশের নর্মালি কি কি বিহেভিয়ার থাকতে পারে, কেউ আমাকে একটু বলো তো। স্যার আমাদের কি স্ক্রিন শেয়ার দেখাচ্ছেন? হ্যাঁ, বুঝি নাই, তোমার কথা বুঝি নাই। স্যার আমাদের কি স্ক্রিন শেয়ার দেখাচ্ছেন? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না? স্যার বলছি যে স্ক্রিন দেখাচ্ছেন না আমাদের? তোমরা স্লাইড দেখতে পাচ্ছ না? স্লাইড না স্যার, আমরা তো জি স্যার ইডিমা ওডিমা ওই আগে না না, ওইটা না, ওইটা তো না জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। আগের পিডিএফটা সেট হয়ে আছে। হ্যাঁ, তোমরা এমনি স্লাইড দেখতে পাচ্ছ না? কি বলো? আচ্ছা দাঁড়াও, না স্যার, শেয়ার করা হয় না না স্যার। না কালো হয়ে আছে। কি বলো, এখন দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার, দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এতক্ষণ বলবা না, আমি তো মনে হয় দেখতে পাচ্ছ। ওইটা যে এ ছিল খেয়াল নাই আমার। এনিওয়ে, আচ্ছা এখন তাহলে আবার প্যাথোলজিতে আসি তাহলে আবার। এখানে এই স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে প্যাথোলজি, হ্যাঁ প্যাথোলজিতে স্টাডি অফ, হ্যাঁ, ডিজিজ ইনক্লুড দেখো মরফোলজিক্যাল এন্ড হচ্ছে তোমার ফাংশনাল অল্টারেশন। ঠিক আছে, এটাই হচ্ছে প্যাথোলজির মূল কনসেপ্ট, যেটা এতক্ষণ বলতেছিলাম আর কি। ঠিক আছে, এটাই এটাই লিখতে পারলেই হবে আর কি এই ডেফিনেশনটা। আচ্ছা, তারপরে ডিজিজ, প্যাথোলজির সাথে ডিজিজের একদম হচ্ছে ক্লোজলি রিলেটেড। ঠিক আছে, ডিজিজের ক্ষেত্রে কি হবে, ওই যে বললাম যে যার তোমার হচ্ছে একটা সেট থাকবে, এই সেট অফ ক্যারেক্টারিস্টিক্স অথবা সাইন থাকবে, মানে সিমটম অথবা সাইন থাকবে। তো যেটা বলতেছিলাম আর কি, এইখানে কথা প্রসঙ্গে আসলো যে একটা হেলদি ফিশের কি কি সাইন থাকতে পারে বা সিমটম থাকতে পারে, বলতে পারবা কেউ একজন? একটা হেলদি ফিশের কি কি সাইন সিমটম থাকে? স্যার সবগুলো স্ট্রাকচারে নরমাল থাকবে। ওকে, সব স্ট্রাকচার নরমাল থাকে। বিহেভিয়ারাল, আমরা বিহেভিয়ারাল কোনো সাইন সিমটম পাবো যেটা মাছকে দেখে বুঝতে পারবো? যে তুমি মনে করো একটা মাছ ধরো নাই, মাছ ধরার পরে না তুমি অবজার্ভ করবো তার হচ্ছে বডি স্ট্রাকচার, তাই না? বাট মনে করো একটা মাছ জি। পুকুরে আছে, সেইখানে একটা মাছকে পুকুরে দেখে তুমি কি আইডেন্টিফাই করবা যে সে হেলদি কি হেলদি না? স্যার স্যার, সে ঘন ঘন চকচকে হবে মানে তুমি কি তুমি কি পানির ভিতর থেকে দেখতে পারবা মাছটা চকচকে কি চকচকে না? মনে করো তুমি পুকুরের পাড়ে দাঁড়ায় আছো, মাছটা না পানিতে। স্যার, মাছটা স্যার লাফালাফি করবে না স্যার। যখন স্যার প্যাথোলজিক্যাল চেঞ্জেস হবে তখন মাছটা অস্বাভাবিক আচরণ করবে, যেমন কেমন ধরনের লাফালাফি অস্বাভাবিক করবে, আচরণ তারপরে হতে পারে? যেমন একটা কোণে চলে যাবে, মানে ওকে, লুকিয়ে রাখবে নিজেকে। তারপর খাবার আচ্ছা খাবে না ঠিক মতো, খাবার যেটা আচ্ছা দিব সেটা খাবে না।
আচ্ছা, তার অস্থির অস্থির আচরণ করবে। আস্তে আস্তে। আচ্ছা, আমি আগাই। সেটা হলো যে একটা হেলদি ফিশ আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তোমাদের আরো একটা কোর্স আছে পরে, হচ্ছে ফিশ এন্ড শেলফিশ ডিজিজ, ঠিক আছে? ওই যেখানে তোমাদের ডিটেলস তোমার আলোচনা আছে মাছের ডিজিজ নিয়ে, কিভাবে আইডেন্টিফাই করবা ডিজিজ গুলো, কিভাবে চিনবা একটা হেলদি ফিশ, কিভাবে একটা ইনফেক্টেড মাছকে চিনবা। ওইখানে টোটাল ডেসক্রিপশন আছে আর কি, এই জন্য এই কোর্সে তোমাদের নাই, ঠিক আছে? আচ্ছা, একটা ভালো মাছ আমরা চিনবো হচ্ছে তার দুইটা জিনিস দেখে। একটা হলো ফার্স্ট হচ্ছে তার অ্যাক্টিভ মুভমেন্ট, তার মুভমেন্টটা ঠিক আছে কিনা। সেকেন্ড হচ্ছে সে খাচ্ছে কিনা, ঠিক আছে? কারণ একটা মাছ যখন হচ্ছে তো ওই কোনায় গিয়ে বসে থাকবে, সে তো পুকুরের তলায় গিয়ে বসে থাকতে পারে, তখন তো তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে যে তার হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট, সে তার মুভমেন্ট অ্যাক্টিভলি, যেটা মাছের মুভমেন্ট হয় দৌড়াদৌড়ি করে বেড়ায়, মাছ সবসময় মুভ করতে থাকবে, ও স্থির কোথাও থাকবে না, ঠিক আছে? তো যদি দেখি যে কোনো মাছ একটা সার্ফেসে এসে চুপচাপ দাঁড়ায় আছে, তখন বুঝতে হবে যে না, তার মুভমেন্টের সমস্যা আছে, ঠিক আছে? এটা আর হচ্ছে সে খাচ্ছে কিনা। যদি মাছ ভালো থাকে, হেলদি থাকে, সে অবশ্যই একদম প্রচন্ড মানে খাইতে থাকবে, লাফালাফি করে খাইতে থাকবে। আর যদি সে অসুস্থ হয় তাহলে সে খাবে না, তার খাওয়াটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন দুইটা কন্ডিশন যেটা আমরা বাইরে থেকে, তারপরে আদার্স আছে ফিজিক্যাল হেলথ কন্ডিশন অবজার্ভ করা, হ্যাঁ, বা আরো অনেক সায়েন্স আছে, সেটা ওইখানে ডিটেইল আলোচনা করা হবে। এনিওয়ে, তাহলে আমরা এখানে ডিজিসির ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে হচ্ছে তার একটা তোমার সাইন এবং সিমটম থাকবে। এটা হইতে পারে তার ফিজিক্যাল, হইতে পারে সেটার বিহেভিয়ারাল, ঠিক আছে? আচ্ছা, এবং বলছিলাম ডিজিসির ক্ষেত্রে হচ্ছে তার ইটিওলজি, প্যাথোলজি, প্রগনোসিস, তিনটার কথা বলছিলাম। ইটিওলজিটা হচ্ছে রোগের কারণ, প্যাথোলজি হচ্ছে তোমার হচ্ছে তার স্ট্রাকচারাল ফাংশনাল চেঞ্জ, আর প্রগনোসিস হচ্ছে তার ট্রিটমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে সেটাকে আমরা ডিজিজ বলবো। ওকে, প্যাথোলজি। আচ্ছা, এখানে হচ্ছে অবজেক্টিভ গুলো হচ্ছে ছিলাম আমরা। অবজেক্টিভ হলো যে তোমার হচ্ছে ডিজিজ কন্ডিশন হচ্ছে মাসের হেলথ কন্ডিশনটা জানা ফার্স্ট। সেকেন্ড হলো তোমার হচ্ছে ডায়াগনোসিসটা জানা। ডায়াগনোসিস আমরা কেন করব? ডায়াগনোসিস করব হচ্ছে আমরা ডিজিজটাকে আইডেন্টিফাই করার জন্য। আর ডিজিজ আইডেন্টিফাই কেন করব? ডিজিজ আইডেন্টিফাই করব হচ্ছে তার ট্রিটমেন্ট করার জন্য। ট্রিটমেন্ট কেন করব? ট্রিটমেন্ট করব হচ্ছে একটা ইনফেক্টেড মাছকে তোমার হচ্ছে হেলদি করার জন্য, সুস্থ করার জন্য, রাইট? জি স্যার। ওকে, এখন এখানে অনেকগুলো, এখানে বলছি যে ব্রাঞ্চ অফ ফিশ প্যাথোলজি, কি কি ব্রাঞ্চ আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো জিনিস আছে। একটা যে জেনারেল প্যাথোলজি, ঠিক আছে? জেনারেল প্যাথোলজি বলতে আমরা যেটা বুঝি, যে কোনো জায়গায় মাছের যে কোনো অর্গানে হচ্ছে তোমার কি যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে ইনজুরিয়াস কোনো এজেন্টের কারণে হতে পারে বা এনভায়রনমেন্টাল কারণে হতে পারে। যে কোনো ধরনের চেঞ্জ যদি আমরা দেখি সেটাকে বলবো হচ্ছে আমরা একদম জেনারেল প্যাথোলজি, ঠিক আছে? যদি একটা মাছের যে কোনো ধরনের চেঞ্জ যে কোনো পার্টে আমরা দেখতে পাই আপাত দৃষ্টিতে, সেটাকে বলবো হচ্ছে আমরা জেনারেল প্যাথোলজি, ঠিক আছে? একদম বেসিক অল্টারেশন যেটাকে আমরা, ঠিক আছে? সিস্টেমিক হচ্ছে তোমার প্যাথোলজি বলছে কি, যে এটা হচ্ছে অর্গান এবং অর্গানের সিস্টেম নিয়ে আলোচনা করে। যদি কোনো অর্গান এবং অর্গানের সিস্টেমে হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, সেটাকে বলবো হচ্ছে আমরা সিস্টেমিক প্যাথোলজি। ফর এক্সাম্পল মনে করো তোমার ডাইজেস্টিভ সিস্টেম, পুরা একদম মাউথ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে, এই সিস্টেমের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, হ্যাঁ, এই অর্গানের ভিতরে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা সিস্টেমিক প্যাথোলজি। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্পেসিফিক প্যাথোলজি। স্পেসিফিক প্যাথোলজিটা বলছে এখানে যে বলছে ডিলস উইথ স্পেসিফিক ডিজিজ এন্ড সিস্টেমিক ডিসঅর্ডার। বলছে স্পেসিফিক কোন ডিজিজ নিয়ে, যেটা হচ্ছে নরমালি হয় না, ঠিক আছে? স্পেশাল যেমন কন্ডিশন যদি আমরা বলি, হচ্ছে এখন করোনা ভাইরাস নিয়ে যে প্যাথোলজিক্যাল স্টাডি হচ্ছে, এটাকে আমরা স্পেশাল প্যাথোলজি বলতে পারি। কারণ বলছে যে স্পেসিফিক কোন ডিজিজ নিয়ে কাজ করতেছি আমরা, ঠিক আছে? এরকম ফিশের ক্ষেত্রে অনেক ডিজিজ আছে যেগুলো হচ্ছে আমরা বলি স্পেশাল প্যাথোলজি। ওকে, ক্লিনিক্যাল প্যাথোলজি। বলছি ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল বলতে হচ্ছে আমরা ল্যাবরেটরিতে যে ধরনের প্যাথোলজিক্যাল স্টাডি করি, সেটাকে বললে হচ্ছে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি। ফর এক্সাম্পল হচ্ছে আমরা কেমিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, ডিসেকশন করতে পারি, সেরোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি, এই যেগুলো বা টেস্ট করতে, বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্ট করতে পারি। দ্যাট মিনস একটা ল্যাবরেটরিতে যে টেস্ট গুলো হয় সেগুলোকে বলবো হচ্ছে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্রোপসি। নেক্রোপসি বলছে কি, এটা হচ্ছে পোস্ট মর্টেম এক্সামিনেশন। মাছ মরার পরে যে আমরা যে ইয়ে করি না, ময়না তদন্ত বলি না, হুম,
জি স্যার। এটা জি, কি স্যার। হবে বলো তো, এটা জি, স্যার। ময়না তদন্ত হবে নাকি ময়রা তদন্ত হবে? স্যার ময়না তদন্ত। মানে ময়না তদন্তে কেন বলে জানো? না স্যার। ঠিক আছে, এটা নেক্সট একদিন মনে করে দিও, স্যার ময়না তদন্তে কারণ প্রচুর হচ্ছে কথাবার্তা আছে। হ্যাঁ, স্যার এটা বলার কারণ হচ্ছে যে ময়না পাখির চোখ যেরকম অনেক ছোট থাকে আর কালোর মধ্যে চোখটা সহজে খুঁজে পাওয়া যায় না, এই জন্য মেবি মানে সূক্ষ্ম জিনিস বের করে আনার জন্য এটার সাথে তুলনা রাইট। করে সূক্ষ্ম বলে। জিনিস, হ্যাঁ সূক্ষ্ম জিনিসটাই যেহেতু করা হয়, আরো হিস্ট্রি আছে, এটা তোমরা যদি ইউটিউবে সার্চ দাও বা ওয়েবে সার্চ দাও তাহলে এটা ডিটেলস পেয়ে যাবে আর কি। ঠিক আছে, আর যদি না পাওয়া যায় স্যার, তাহলে আমরা অন্য ময়না নাম একদিন। দেওয়া হচ্ছে কেন তাই বলে? হ্যাঁ, তাই বলে ময়না নাম দেওয়া হয়েছে কেন? এটাই তো বলতেছি, এই জন্য তোমরা হচ্ছে উইকিপিডিয়া একটু সার্চ দিয়ে দেখো, প্রচুর ইনফরমেশন আছে রিলেটেড। ঠিক আছে, কেন জি, দেওয়া হয়, স্যার। কেন ময়না পাখির সাথে তুলনা করা হইলো, কেন তাকে ময়নাতন্ত্র, এটা ডিটেলস আছে। যদি না পড়ো আজকে, তো যেহেতু অনেক কন্টেন্ট, তো আমি সবগুলো রিভিউ করবো, আজকে এদিকে যাবো না আর কি। ঠিক আছে, অন্য একদিন মনে করে দিও, ফ্রি টাইম যদি থাকে সেদিন আলোচনা করবো এটা নিয়ে। ঠিক আছে, এটা মজার একটা হিস্ট্রি আছে। ওকে, তাহলে নেক্রোপসি বলছি আমরা যদি হচ্ছে তোমার মৃত কোনো মাছকে নেই, কাটাছেড়া করে যেটা এক্সামিনেশন করি সেটাকে হচ্ছে আমরা নেক্রোপসি বলি, এটাকে অটোপসিও বলা হয়। ঠিক আছে, এটা একই প্যারালাল টার্ম। আচ্ছা, এগুলো আর আমি দেখাবো না এখন। ওকে, টার্মিনোলজি আমাদের শেষ। নেক্সট হচ্ছে আমাদের আহ, আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের হোস্ট প্যাথোজেন ইন্টারাকশন। ঠিক আছে, তাহলে হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট, এই তিনটা জিনিসই হচ্ছে রেসপন্সিবল একটা ডিজিজ ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, যদি যে কোনো একটা জিনিস সেখানে ভালো থাকে বা দুইটা জিনিস ভালো থাকে, ঠিক আছে, তাহলে ডিজিজ হওয়ার চান্স অনেক কম। ডিজিজ হবে না এই কথা বলা যাবে না, একটা হেলদি এনভায়রনমেন্টও ডিজিজ আসতে পারে। ঠিক আছে, তো ডিজিজ যে কোনো সময় আসতে পারে, বাট মেইনলি যদি আমরা কারণগুলো দেখি যে কেন ডিজিজটা হয়, ঠিক আছে, যদি সেখানে হোস্টের ইমিউনিটি প্লাস হচ্ছে সেখানে প্যাথোজেনের উপস্থিতি এবং ইনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এই তিনটা জিনিস যদি সেখানে থাকে তাহলে সেখানে ডিজিজ হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, ফার্স্ট স্টেজে কি হবে, যে স্ট্রেসে পড়ে যাবে। হোস্ট যে থাকবে, দ্যাট মিনস ফিশ তো হোস্ট, তাই না? প্যাথোজেন হচ্ছে গেস্ট, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে হোস্টের যদি স্ট্রেস থাকে, স্ট্রেস বলতে আমরা কি বুঝি সেটা একটু বলতে বলতে পারবা কেউ আমাকে? স্ট্রেসটা কি আসলে? স্যার যেমন হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জেস, যেটা যে কোনো ধরনের স্ট্রেস হচ্ছে, শুধু প্যাথোলজিক্যাল চেঞ্জেস না। ঠিক আছে, যেমন মনে করো যে তোমার হচ্ছে যে কোনো স্যার, অ্যাবনর্মাল অ্যাডভার্স কন্ডিশন, কন্ডিশন। স্যার রাইট, যে কোনো অ্যাডভার্স কন্ডিশন, হ্যাঁ, ফিজিওলজিক্যাল চেঞ্জেস হতে পারে। যে কোনোটা হতে পারে, এনভায়রনমেন্টালও হতে পারে, ফিজিওলজিক্যালও হতে পারে। ঠিক আছে, মনে করো যে তোমার হচ্ছে অ্যামোনিয়া অনেক বেড়ে গেছে, অ্যামোনিয়া অনেক বেড়ে গেছে, তাহলে কি মাছ কি সেখানে স্ট্রেসে পড়ে যে মাছ মারা যাবে না? জি স্যার। হ্যাঁ, এটা একটা স্ট্রেস। আবার মনে করো যে প্যাথোজেনাল লোড অনেক বেড়ে গেছে, সেটাও স্ট্রেস। আবার মনে করো টেম্পারেচার অনেক বেড়ে গেছে, সেটাও স্ট্রেস। হ্যাঁ, মনে করো অন্য একটা সোর্স থেকে কন্টামিনেশন হয়ে প্যাথোজেন চলে আসছে, সেটাও স্ট্রেস। দ্যাট মিনস যে কোনো ধরনের স্ট্রেস। ঠিক আছে, এই স্ট্রেস যখন হয় তখন মাছের একটা মেকানিজম আছে, ঠিক আছে, একটা হরমোন রিলিজ করে। হরমোনটার নাম জানো তোমরা? তোমাদেরকে আগে একটা ইনফরমেশন দিয়ে দেই। ও, তোমাদের তো এই কোর্সে হবে না, তাই বলে লাভ নেই। ওকে, পরে। তোমরা কি জানো এই হরমোনটার নাম কি? স্যার অ্যাড্রেনাল গ্ল্যান্ডস থেকে যেটা। অ্যাড্রেনাল গ্ল্যান্ডস থেকে না, এটা তো হয়, আরো একটা হয়। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হয়, দুটোই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হয়, বাট ওই হরমোনটা শুধু স্পেসিফিকলি ফর স্ট্রেসের জন্য হয়। যখনই মাস একটা স্ট্রেস সিচুয়েশনে পড়ে তখনই একটা হয়। একটা তো কোটাকালামাইন আছে, ওটা অ্যাড্রেনাল থেকে হয়। আরেকটা হরমোন আছে কর্টিসল, তোমার নাম শুনছো কখনো? এটা তোমাদের এখানে নাই। জি স্যার। এটা তোমাদের হচ্ছে যদি কখনো এমএস লেভেলে হয়তো তোমাদের এটা আসবে আর কি, আন্ডারগ্রেড লেভেলে। এটা কর্টিসল একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে,
বাট এটা হচ্ছে এটা হায়ার স্টাডির জন্য। কর্টিসল একটা হরমোন রিলিজ হয়, যদি তোমরা কর্টিসলের লেভেলটা মেজার করতে পারো, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে স্ট্রেস, মাসে স্ট্রেস আছে কিনা বলতে, মনে করো মাসের ডেনসিটি বাড়িয়ে দিলে সে মাসে স্ট্রেসে পড়বে, ঠিক আছে। এবং আচ্ছা, তাহলে হচ্ছে আমার স্ট্রেস ফার্স্ট স্টেজ হলে স্ট্রেস হবে, সেকেন্ড স্টেজে এসে হবে তোমার হচ্ছে ইনফেকশন হবে, আর থার্ড স্টেজে হবে তোমার ডিজিজ। তাহলে যদি আমার ডিজিজের কন্ডিশন গুলো দেখো, যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট তিনটাই থাকতে হবে, সেখানে স্ট্রেস আসতে হবে ফার্স্ট স্ট্রেস, সেকেন্ড স্টেজ ইনফেকশন থাকতে হবে, তারপর ডিজিজ হবে। এই স্টেপ গুলো হচ্ছে আমাদের, আমরা স্টেপ অফ ডিজিজ বলি আর কি, ঠিক আছে। ওকে, হোস্ট তো আমরা জানি, কথাবার্তা হয়ে গেছে। হোস্ট মানে হচ্ছে, আমরা সহজ কথা যদি বলি, মাস। প্যাথোজেনেসিস যাকে অ্যাটাক করবে সে হচ্ছে হোস্ট, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখাই দেই। আসলে হোস্ট প্যারামিটারস টু ডিজিজ, ডিজিজের জন্য একটা মাসের কি কি প্যারামিটার গুলো আমরা চেক করতে পারি বা প্রায়োরিটি দিতে পারি। একটা হচ্ছে সাসসেপ্টিবিলিটি অফ হোস্ট, সবগুলো প্যাথোজেন সব হোস্টকে ইনফেক্ট করে না। যেমন হোয়াইট স্পট সিনড্রোম শুধুমাত্র শিমকে করে, শুধু শিমকে না, শুধুমাত্র পিনিয়াস মোডনকেই করে, ঠিক আছে, বা শুধুমাত্র হচ্ছে তোমার লিটোপিনাস ভেনামিকেই করে, হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে গলদাতে ফ্রেশ ওয়াটারে করে না, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে ওই হোয়াইট স্পট কিন্তু তেলাপিয়া মাছে করবে না, হ্যাঁ। সো এটা স্পেসিফিক। আচ্ছা, স্পিসিস, কোন স্পিসিস সে করবে, তার জিনোটাইপের উপর ডিপেন্ড করে। মনে করো যদি একটা মাছকে আমরা হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্ট জিনোটাইপ দিয়ে ছেড়ে দেই, তাহলে ওর ডিজিজ আসবে না, ঠিক আছে। এজ, সাইজ এন্ড স্টেজ তিনটা। একটা হচ্ছে যে তোমার হচ্ছে কোন এজ মাছ, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মাছ দেখা যায় মোটামুটি ইয়াং স্টেজে এসে, সরি ফ্রাই স্টেজে এসে বেশি সাসেপ্টেবল থাকে ডিজিজের জন্য, ঠিক আছে? এই সময় তোমার হচ্ছে যত প্যাথোজেন আছে ওই সময় গিয়ে অ্যাটাক করে। আচ্ছা, নিউট্রিশনাল যদি তোমার হচ্ছে ডেফিসিয়েন্সি থাকে সেখানে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ডিজিজ আসতে পারে। তারপরে হচ্ছে তোমার ছোট মাছের ইমিউনিটি পাওয়ার কি কম হলে? ছোট ছোট মাছের তোমার হচ্ছে রিকভারি পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার অনেক বেশি থাকে, কিন্তু ছোট মাছের হচ্ছে যে কোনো স্ট্রেস ফ্যাক্টর ওকে দুর্বল করে দিতে পারে। যেমন একটা বড় মাছের যে টলারেন্স ক্যাপাসিটি, তুমি মনে করো একটা লেভেলে এসে এখন 5 কেজি ওয়েট ক্যারি করতে পারে, একটা বাচ্চাকে 5 কেজি ওয়েট ক্যারি করতে পারবে, কিন্তু সে কিন্তু হেলদি, তোমার থেকে হেলদি, ঠিক আছে। কিন্তু যেহেতু ও ফ্রাই, ওর হচ্ছে ইয়াং স্টেজ, ওর ক্যাপাসিটি অনেক কম, ওর ইমিউনিটি ভালো, ক্যাপাসিটি অনেক কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ওইগুলোই আছে আর কি। আচ্ছা আচ্ছা, একটা প্যাথোজেনের ক্ষেত্রে আমরা দেখি যে প্যাথোজেনের ক্ষেত্রে কি কি জিনিসগুলো আমরা হচ্ছে তোমার হচ্ছে কনসিডার করি, যে প্যাথোজেনের যে ইনফেকশন হয়, ইনফেকশন হওয়ার জন্য অনেকগুলো জিনিস আছে। সেটা মনে করো ফার্স্ট হচ্ছে প্যাথোজেনের লোডটা কেমন হবে। যদি লোড কম হয় সেটা ইনফেকশন কম হবে, লোড বেশি হলে ইনফেকশন বেশি হবে। লোড কম হলে তারপর হচ্ছে ডিউরেশন, যদি লোড অনেক বেশি হয় তাহলে ডিউরেশন অনেক কম। মনে করো সেখানে 1 লাখ ব্যাকটেরিয়া আছে, বা হয়তো 1 ঘন্টা ইনফেকশন করতে পারবে। মনে করো সেখানে 10টা ব্যাকটেরিয়া আছে, ওটা তো 10 দিন লাগবে ইনফেকশন করতে, ঠিক আছে। সো ডিউরেশন একটা ইম্পর্টেন্ট বিষয়। স্ট্রেইন, যে সেটা কোন স্ট্রেইন, যেমন মনে করো যে করোনা ভাইরাস, ঠিক আছে, ফর এক্সাম্পল, করোনা ভাইরাসের আগের যে স্ট্রেইনটা ছিল তার থেকে কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট স্ট্রেইনটা কিন্তু বেশি মারাত্মক, রাইট? বাট দুটোই কিন্তু স্যার। করোনা ভাইরাস, দুটোই কিন্তু করোনা ভাইরাস, হ্যাঁ। তো এই জন্য, হ্যাঁ বলো। হ্যালো, জি স্যার। হ্যাঁ কিছু বলতে চাচ্ছিলা? স্যার না স্যার, কিছু বলিনি। ওকে, তাহলে স্ট্রেনের পর হচ্ছে ভিরুলেন্স, ঠিক আছে। মনে করো ভিরুলেন্সটা হচ্ছে তার অ্যাটাক করার ক্ষমতা কত বেশি, ঠিক আছে, সেটাই হচ্ছে ভিরুলেন্স। আচ্ছা, তারপরে রুট অফ এন্ট্রি, সে কোন রুট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। মনে করো যদি কাউকে আমরা হচ্ছে ওষুধ খাওয়াই দেই, কাউকে ইনজেকশন দেই মাসেলে, আর কাউকে ব্লাডে দেই, কোনটা বেশি ইফেক্টিভ হবে? স্যার ব্লাডে। কারণ কি, সে সরাসরি হচ্ছে আমরা যেটাই খাই ওইটা ডাইজেশন হয়েই তোমার হচ্ছে ব্লাডে যাবে, তাই না, নিউট্রিয়েন্ট গুলো, দেন ব্লাড থেকে সেলে যাবে।
সো আমি যদি কাউকে খাওয়াই দেই তার ডাইজেশনের সময় লাগবে, বাট যদি সরাসরি ব্লাডে দিয়ে দেই ও ফার্স্ট অ্যাকশন নিবে। সো রুটটা ইম্পর্টেন্ট, যে কোন রুট দিয়ে প্যাথোজেনটা যাচ্ছে। ওকে, এনভায়রনমেন্ট আচ্ছা, এটা হচ্ছে ডিজিজ। এখানে তোমাকে একটা জিনিস তোমরা দেখো যে হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট তিনটার ইন্টারঅ্যাকশনের ফলে ডিজিজটা তৈরি হচ্ছে। ঠিক আছে, যদি শুধুমাত্র হোস্ট, প্যাথোজেন এবং হোস্ট থাকে সেখানে দেখো ডিজিজের চান্সটা অনেক কম। আবার হচ্ছে যদি ইন হোস্ট এবং এনভায়রনমেন্ট দুটো ইন্টারঅ্যাকশন থাকে, দ্যাট মিনস এইখানে বিষয়টা হচ্ছে যদি হোস্ট ভালো হয়, এনভায়রনমেন্ট ভালো হয়, যদি সেখানে প্যাথোজেন থাকেও তাহলে ইনফেকশন হওয়ার চান্স অনেক কম। যদি হোস্ট দুর্বল হয়, যদি এনভায়রনমেন্ট খারাপ হয়, যদি প্যাথোজেন সেখানে থাকে তাহলে ডিজিজটা দ্রুত হবে। আবার মনে করো প্যাথোজেন সেখানে নাই বাট হোস্ট দুর্বল, এনভায়রনমেন্ট খারাপ, তাহলে প্যাথোজেনের হচ্ছে তোমার ইনফেকশনের চান্সটা অনেক বেশি, কারণ আমাদের এনভায়রনমেন্টে কিন্তু প্যাথোজেন থাকে, ইমিউনিটি থাকার কারণেই হচ্ছে অ্যাটাক করতে পারে না, রাইট? সো যখনই হচ্ছে মাস দুর্বল হয়ে যাবে, হোস্ট দুর্বল হয়ে যাবে, এনভায়রনমেন্ট খারাপ হবে, তখন প্যাথোজেনের অ্যাটাকটা বেড়ে যাবে। স্যার স্ট্রেনটা হ্যাঁ। স্যার কি বললেন কোনটা? স্যার? স্যার হ্যাঁ? স্ট্রেন, ও স্যার স্ট্রেন। স্ট্রেনটা আচ্ছা, স্ট্রেনটা হচ্ছে বলতেছিলাম যে তোমার তোমার হচ্ছে একটা ডিজিজ, ঠিক আছে, তার হচ্ছে ইনফেকশন রেটটা কত বেশি। ঠিক আছে, সব স্ট্রেনের ইনফেকশন রেট সমান না। যেমন এক্সাম্পল দিচ্ছিলাম আমি যে আমাদের আগেও করোনা ভাইরাস ছিল, এখনো করোনা ভাইরাস আছে, ঠিক কিনা? আগে আমাদের ইনফেকশনে মারা যাইতে হয়তো 35 জন 40 জন, এখন মারা যাচ্ছে 200 বা 300। ঠিক আছে, এটার কারণ কি? আগেও কোভিড ছিল, এখনো তো কোভিড, তাই না? কোভিডই তো আছে আমাদের, তাই না? কোভিড চেঞ্জ হয়েছে নাকি? যে কোভিড থেকে কলেরা চলে গেছে না, বাট আমাদের কিন্তু স্ট্রেন চেঞ্জ হয়ে গেছে, মিউটেশন হয়ে নতুন স্ট্রেন, যেটাকে বলছি আমরা ডেল্টা ভ্যারিয়েন্ট, রাইট? জি তাহলে স্যার। একই একই প্যাথোজেন বাট স্ট্রেনটা চেঞ্জ হওয়ার কারণে ইনফেকশনটা বেড়ে গেছে। এই জন্য হচ্ছে আমরা যেটার ক্ষেত্রে চিন্তা করতে যে কোন স্ট্রেন অ্যাটাক করছে, হ্যাঁ, সেই স্ট্রেনের ভিরুলেন্সটা কত, সেটাই হচ্ছে বলছি আমরা স্ট্রেন। ঠিক আছে, স্যার এটা কিভাবে স্যার চেঞ্জ হয়? কিভাবে চেনা যায়? এটা তোমাকে হচ্ছে স্যার তোমার ওই যে হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওদের যে জেনেটিক সিকোয়েন্স অ্যানালাইসিস করলে এটার স্ট্রেনটা চেঞ্জ হওয়ার কারণ একমাত্র কারণ হচ্ছে মিউটেশন। একই স্ট্রেইন দেখা যাচ্ছে একই প্যাথোজেন বিভিন্ন কারণে মিউটেশন হয়ে তোমার হচ্ছে নতুন একটা ভেরিয়েন্ট আসে, নতুন একটা স্ট্রেইন আসে, তখন এটা জিএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করতে হয় যেটা কোন স্ট্রেইন। হ্যাঁ, এখন আর কেউ কোন কোশ্চেন? স্যার স্ট্রেন বলতে কি বোঝায় স্যার, মানে ইনফেকশন রেট নাকি ভ্যারিয়েন্ট? ভেরিয়েন্ট। ইনফেকশন রেটটা হচ্ছে ভিরুলেন্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, এই জিনিসটা বলা শেষ। স্ট্রেস নিয়ে যেটা কথা বলছিলাম, যে স্ট্রেসটা যে কোনো অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন, শুধু এনভায়রনমেন্টাল না, ফিজিওলজিক্যাল হোক, বায়োলজিক্যাল হোক বা এনভায়রনমেন্টাল হোক, যে কোনো অ্যাডভার্স কন্ডিশন, ঠিক আছে, যেটার কারণে ফিশ তার নর্মাল কন্ডিশন মেনটেন করতে পারে না, সেটাকে বলবো হচ্ছে আমরা স্ট্রেস। স্ট্রেস কন্ডিশনের গুলো দেখো আছে কি কি? ইনক্রিজ ফিশ ডেন্সিটি, যদি ডেন্সিটি বেড়ে যায় সেখানে স্ট্রেস হবে। পুয়ার ওয়াটার কোয়ালিটি যদি খারাপ হয়, হ্যাঁ, ইনজুরি ডিউরিং হ্যান্ডেলিং, হ্যাঁ, যখন আমরা হ্যান্ডেলিং করার সময় যদি কোনো কারণে কাটা ছাড়া ব্যথা আঘাত পাই সেই ক্ষেত্রে স্ট্রেস হবে, সেখানে তোমার ব্লাড জমে যাবে, রক্তক্ষরণ হবে, ইনফেকশন হবে, অনেক কিছু আর কি। ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন, যদি নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে, আর পুয়ার স্যানিটেশন, যদি সেখানে কোনো স্যানিটেশন মানা না হয় তাহলে হচ্ছে মাছ স্ট্রেসে পড়বে। স্ট্রেস এখানে একটা সংজ্ঞা টঙ্কা আছে, এটা তোমরা দেখে নিও। এখন স্ট্রেসের ফলে কি কি জিনিস হয় সেটা আমরা দেখি। তিনটা স্টেজ আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে অ্যালার্ম রিয়াকশন, ঠিক আছে। সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যালার্ম রিয়াকশনের ভালো একটা নাম আছে, তোমরা জানো? আচ্ছা, অ্যালার্ম রিয়াকশন আমরা ডিটেলস পরে আসবো, তখন আলোচনা হবে। সেকেন্ড স্টেজ বলছে স্টেজ অফ রেজিস্ট্যান্স, আর থার্ড স্টেজে বলতেছে হচ্ছে তোমার স্টেজ অফ এক্সাস্টন। তাহলে ফার্স্ট স্টেজে কি হবে? অ্যালার্ম রিয়াকশন।
অ্যালার্ম রিয়াকশনটা আমি পরে রাখতেছি, কারণ অ্যালার্ম রিয়াকশন ডিটেলস আসবে তোমাদের এখানে। যদি অ্যালার্ম রিয়াকশনটা হচ্ছে সে হচ্ছে ওই স্যার এনভায়রনমেন্ট, হ্যাঁ স্যার নামটা কি স্যার, ফাইট আর ফ্লাইট? হ্যাঁ, ফ্লাইট এন্ড ফ্লাইট রিয়াকশন সেটা তো অ্যালার্ম রিয়াকশনের আরেকটা নাম, কিন্তু সেখানে কি হয়, অ্যালার্ম রিয়াকশনের ফলে সেখানে কি হয়, যেমন আমি মনে করি সেকেন্ড স্টেজে বলি যে স্টেজ অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সে কি হবে, মাছ নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করবে। যখনই কোনো অ্যাডভার্স এনভায়রনমেন্টাল সিচুয়েশন হবে তখন সে তাকে অ্যাডাপ্ট করে। মনে করো হচ্ছে পানির টেম্পারেচার হচ্ছে শীতকালে অনেক কমে গেল, কিন্তু আমরা তো তোমার হচ্ছে টেম্পোরাল রিজিয়নের লোক না, বা মাছটা তো আমাদের হচ্ছে টেম্পারেচার 27-28 থাকে পানির টেম্পারেচার। তো এই সময় শীতকালে হঠাৎ করে দেখা যাচ্ছে 4-5 5-10 চলে আসে, এটা তার জন্য একটা নর্মাল সিচুয়েশন না, অ্যাবনর্মাল সিচুয়েশন না। এই অ্যাবনর্মাল সিচুয়েশনে সে কি করে, সে হচ্ছে নিজেকে কোপ করার চেষ্টা করে, ঠিক আছে, সে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। এটাকে বলি হচ্ছে আমরা স্টেজ অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর যদি সে কোনো কারণে তার রেজিস্ট্যান্স ধরে রাখতে না পারে তখন সে সেখান থেকে পলাই যাবে বা চলে যাবে বা অন্য কোথাও চলে যাবে, শিফট করে ফেলবে, সেটাকে বলি আমরা স্টেজ অফ এক্সহস্টন। ওকে, আচ্ছা, এখানে অনেকগুলো কেমিক্যাল, বায়োলজিক্যাল, ফিজিক্যাল এবং প্রসিডিউরাল স্ট্রেসর আছে, এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এগুলো খুব সহজ জিনিস, তোমরা দেখলেই বুঝবা। আচ্ছা, আচ্ছা, এখানে কিছু কমন সিমটম আছে। যদি মাস স্ট্রেসে পড়ে তাহলে সেখানে কমন সিমটম গুলো আসছে, যেটা দেখে আমরা বুঝতে পারবো আর কি। একটা হলো গ্রাফ সেন্টটা বেড়ে যাবে, মাছ উপরে এসে খাবি খাবে আর কি, ঠিক আছে। খাবি খাওয়ার কারণগুলো কি কি দেখো, যদি পানির অক্সিজেন কনসেন্ট্রেশন কমে যায় তখন মাছ খাবি খাইতে পারে। এটা আমরা ধরে নেই, যদি মাছ খাবি খায় সেখানে ধরেই নেই যে অক্সিজেন কম, বাট শুধু কিন্তু এই কারণে মাছ খাবি খায় না, যদি সেখানে কোনো টক্সিন থাকে তখনও মাছ এসে খাবি খাইতে পারে, ঠিক আছে। মাছের যদি গিল ড্যামেজ হয় সেখানেও মাছ এসে খাবি খাইতে পারে, ঠিক আছে। মাছের যদি অ্যামোনিয়ার লেভেলটা বেড়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে মাছ এসে কিন্তু খাবি খাইতে পারে। সো এই কথা কিন্তু ভুল, সবার কাছেই তোমরা যখন দেখবা সবাই বলবে যে মাছ হা করে আছে খাবি খাচ্ছে মানে অক্সিজেন কম, কিন্তু শুধু অক্সিজেনের কারণে মাছ খাবি খায় না, মাছ কিন্তু খাবি খায় আরো অনেকগুলো কারণে। টক্সিন আছে, গিল আছে, অ্যামোনিয়া, সরি, টক্সিন আছে, অ্যামোনিয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পুয়ার পলিউশন যদি থাকে, হ্যাঁ, কনসেন্ট্রেশন, এই সবগুলো কারণে মাছ খাবি খেতে পারে। তারপর সেকেন্ড বলছে কি স্ট্রেসে পড়লে মাছ হচ্ছে খাবে না, আগে যেমন অ্যাগ্রেসিভলি সে খাইতো এরকম খাবে না, ঠিক আছে। তারপরে বলছে তোমার যে তোমার হচ্ছে মাছ নর্মালি যখন মানে হিডেন থাকতে পছন্দ করে, কেউ একজন বলছিলা যে হচ্ছে নর্মালি যে জায়গাগুলো তাকে দেখা যায় তো ওই জায়গায় সে দেখা যাবে না আর কি, ঠিক আছে, চুপচাপ বসে থাকবে আর কি, নিজেকে হাইড করে রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ফিন টিন গুলো হচ্ছে তোমার তোমার আগের মতো দেখা যাবে না, মাছের যে হচ্ছে স্লাইম কমে যাবে, শাইনেস কমে যাবে, হ্যাঁ, এইগুলো আর থাকবে আর কি। আর যদি প্যাথোজেনিক অ্যাটাক সেখানে হয় তাহলে সেখানে ফাঙ্গাস বা প্যারাসাইট, সেখানে কোনো ইনফেকশন দেখা যাবে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে স্ট্রেসের ব্যারিয়ার গুলো আছে, প্রোটেক্টিভ ব্যারিয়ার। যে স্ট্রেস কি কি জিনিস আছে স্ট্রেসকে প্রোটেক্ট করে, একটা মিউকাস, সে কোনো প্যাথোজেনকে সেখানে এন্টার করতে দিবে না। স্কিনাস স্কেল, ফার্স্ট যে মিউকাস যদি সে প্রোটেক্ট করতে না পারে তখন দেখা যাচ্ছে কিসে চলে যাবে, তোমার হচ্ছে এই স্কিনে চলে যাবে, স্কিনে ঠিক চলে আছে। যাবে। হ্যাঁ, স্কিন যদি তাকে প্রোটেক্ট করতে না পারে তখন সে তার বসের বডিতে চলে যাবে। বডিতে যখন চলে যাবে তখন তাকে অ্যান্টিবডি, বডির যে অ্যান্টিবডি থাকে সেটা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। এগুলোকে বলি হচ্ছে আমরা স্ট্রেস ব্যারিয়ার, প্রোটেক্টিভ ব্যারিয়ার আর কি। আচ্ছা, এটা একটু দেখে নাও যে স্ট্রেসটা আমরা কিভাবে রিমুভ করতে পারি, যে ম্যানেজমেন্ট ভালো করতে পারি, পানির কোয়ালিটিটা ঠিক করতে পারি, যদি তোমার হচ্ছে হাই কোয়ালিটি ডায়েট বা হাই নিউট্রিশনাল ফিড দিতে পারি, স্যানিটেশনটা মেনটেন করতে পারি, তাহলেই হচ্ছে তোমার মাছটা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকবে আর কি, হেলদি থাকবে। আচ্ছা, আজকে তো মনে হয় সবগুলো শেষ করা সম্ভব হবে কি, তোমরা এত সময় দিতে হ্যাঁ, পারবা? স্যার। আমার মনে হয় আজকে আমরা 2-3টা করি, আর হচ্ছে নেক্সট দিন দরকার হলে তুমি আরেকটা শিডিউল আমাদেরকে দিও, আমাকে দিও, তখন হচ্ছে আমরা স্যার আমাদের details 2-1 এক্সামের আগে রিভিউ ক্লাস আর লাগবে হয়তো। ওকে, তাহলে এখন আর না নিলেও চলবে সেটা বলতেছো? না, এখন
এই মুহূর্তে নেন, সমস্যা নেই, মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে একটু মানে এক্সামের আগে আমাদের 2-3টা রিভিউ ক্লাস দিলে আমাদের কোনো অনেক ভালো হতো। কোনো অসুবিধা নেই, তোমরা আমাকে কবে করতে চাও তোমাদের এক্সাম আমাকে বলো, আমি আমার জি, পার্ট স্যার। নিব, যে কয়টা জি, ক্লাস স্যার। লাগে তোমাদের সুবিধা মতো আমি নিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে। আর তোমাদের তো সব ডকুমেন্টস দিয়ে দেওয়া হয়েছে তাই না? জি স্যার। আচ্ছা, সব ডকুমেন্টস যদি দিয়ে দেওয়া হয় তোমরা ওগুলো স্টাডি করো, যদি কোনোটা মিসিং থাকে আমাকে নক করো, ঠিক আছে? হয়তো মিসিং হতে পারে। স্যার প্র্যাকটিক্যাল গুলো স্যার কি করবো স্যার? প্র্যাকটিক্যাল কি করা শুরু করবো? মানে হ্যাঁ, করবো প্র্যাকটিক্যাল কি? শুরু করে দাও, তোমাদের এই কোর্সের পরীক্ষা ফিজিক্যালি হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে? So, আমি মনে করি যেহেতু সময় আছে, লেখো, আস্তে আস্তে লিখে রেখে দাও, ঠিক আছে? পরে যদি অনলাইনে হয় সেটা তো হবেই, সেটাতে কিছু করার নাই, বাট হঠাৎ করে যদি তোমাদেরকে ফিজিক্যালি নিয়ে বসে তখন কিন্তু প্রচুর লোড পড়ে যাবে, ঠিক আছে? এখন তোমরা ডিসিশন নাও, আমার দিক থেকে কোনো প্রেশার নাই, কি স্যার, করবো না করবো তোমরা যেটা ডিসিশন নিয়ে করবা সেটাই তোমাদের জন্য ভালো, তোমরা সেটা করতে পারো। হ্যাঁ, বলো। স্যার হিস্টোপ্যাথোলজিক্যাল বলো। এটা স্যার আমাদের আঁকতে বলছিলেন শুধু, আরগুলো তো প্রিন্ট। স্যার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রিন্ট করলে যদি কেউ আঁকতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি তোমরা আঁকতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নেই, সেটা ভালো। বাট যদি কেউ আঁকতে না চাও সেই ক্ষেত্রে প্রিন্ট করতে পারো, ঠিক আছে? বাট শুধুমাত্র হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড গুলো আমি চাই ওটা সবাই হাতে ড্রয়িং করো, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, জি স্যার। তাহলে আজ থেকে আর একটা ধরবো নাকি বাদ দেবো সেটা বলো। জি স্যার, কোনটা? ইয়েস মানে একটা ওপেন করবো স্যার স্লাইড 2-1 বাদ এর থাকবে? আগে করলে শেষ। ভালো হতো। স্যার ওকে, তাহলে আমার মনে হয় তাহলে আজকে আমাদের বাদ থাক, আমরা তাহলে যখন তোমরা ওই সময় সামনে পরীক্ষার 1 আগে। তো এটা নিয়ে একটু বেশি। আচ্ছা, আর একটা বিষয় হলো আমি চাই তোমরা একটা কুইজ দাও, হ্যাঁ, আর কুইজটা কবে দিতে চাও সেটা আমাকে বলো। হ্যাঁ, স্যার এখন তো স্যার 1-1 এর এটা আমি একটা গুলো কুইজ দিতে দিচ্ছে, চাই স্যার তোমাদের, আমাদের লোড পড়ে যাচ্ছে অনেক। অনলাইনেই। হ্যাঁ, মানে হচ্ছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তাহলে তোমরা এখন কুইজ দিবে না তাই তো? ওকে ফাইন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কুইজ হচ্ছে না এই তো? জি স্যার। স্যার আমাদের কথা বলো। এখন স্যার পরীক্ষা জি, না স্যার। চাপ তাহলে যাচ্ছে, ঠিক আবার আছে, তো তাহলে আমি শেষ করে অ্যাসাইনমেন্টও দিচ্ছি। দিচ্ছে হ্যাঁ, স্যার, মানে অ্যাসাইনমেন্টও করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর তোমাদের লোড দিব না, তোমাদের যেটা এখন এক্সাম সামনে সেটা নিয়ে ব্যস্ত থাকো, ঠিক আছে? আর আমার সাথে তো তোমাদের সবকিছু কোনো কিছু কি বাকি আছে কিনা, আমার দিক থেকে আমি ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের যে কোনো সমস্যা হলে পরে আমার সাথে নক করো, আমরা তাহলে শেষ করি না? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার।